তো প্রতিদিনের মতো দোকান বন্ধ হয়ে 11টার সময়। তো একটা একটু কাস্টমার জন্য বসা ছিলাম, সারাদিন খুব বেচা ছিল না। তো রাত্রে 11টা পর্যন্ত বসা ছিলাম, তো কোনো কাস্টমার খবর নেই। তো দোকানটা ক্লোজিং করে আমার একটা হুন্ডা আছে, হুন্ডা দিয়ে বাইকতে দোকানটা বন্ধ করে বাইক টান দিয়ে আমি একটা ফল কিনলাম, পূজার ফলটা কিনে যখন বাড়ির দিকে আসতে, মানে আমার দোকান থেকে বাড়িতে আসতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। বাইকে আসলে হাইস্ট গেলে 5 মিনিট লাগে। তো এখানে যখন ব্রিজের গোড়াতে আসলাম, সেইখানে একটু জ্যাম। তাই জ্যাম ট্যাম ঠেলে বাড়ির, মানে ব্রিজ থেকে আমার বাড়ির দূরত্ব হলো 50 গজ হবে না, এর নিচে হবে, এর বেশি হবে না। তো আমি যখন বাড়ির দিকে টার্নিং করি গাড়িটা আর কি, ওইখানে যাওয়ার পর আমার একটু রাস্তার মোচড় কাটতে হয়। তো ওইখানে যখন আমি গিয়ে গাড়িটা স্লো করি, এর মধ্যে জ্যাম ছিল হাতের ডান পাশে। আমার ডান পাশে গলিতে ঢুকতে হবে, তো সেখানে জ্যাম থাকার কারণে আস্তে করে যখন গাড়িটা আমি গলিতে ঢুকবো, তখনই 4-5টা হুন্ডা হঠাৎ সেই জায়গার মধ্যে অন্ধকার। কোনো ওই যে যেহেতু বেরিবাদে ফ্লাইওভারের কাজ চলতেছে, সেখানে লাইট টাইট কিচ্ছু নেই, অন্ধকার। রাত্রে 11:10 থেকে 20-এর মধ্যে। তো সেই সময়তে আমি বললাম কি যে ওই পাশে এসে যখন গাড়িটা টার্নিং করবো ঢুকবো, তখন 3-4টা হুন্ডা চলে আসলো। 3টা না, পেছনের 2টা, সামনে 5টা, আমার 7টা হুন্ডা, 6-7টা হুন্ডা চলে আসছে। আসার পরে আমার গাড়ির চাবিটা, প্রথমে চাবিটা থাবাতে নিয়ে যাচ্ছে, আমি ভাবছিলাম কোনো সার্জি টার্জে। আর পরে দেখলাম যে আমার ব্যাগটা টানতেছে, যেটার মধ্যে আমার দোকানের, মানে আমার এত বছরের যে জমানো যে সম্পদ ছিল আর কি, সে 15 বছর, সেই জমা সম্পদ আমি রেগুলারলি, কেননা কালকে বা তারপর দিন আমার শ্বশুরবাড়ির পূজা চলতে, সেখানে যাওয়ার কথা ছিল আর কি। তো সেই অনুযায়ী করে আমি বাসায়, আমি দোকানে থাকবো না, দোকানের লোক আছে হয়তো, তাদের উদ্দেশ্য করে অন্যের উপরে ডিপেন্ডেন্ট না করে, ঠিক আছে, কিছুটা জিনিস দোকানে রাখলে আর কিছু জিনিস আমি আমার ক্যারি করে আমি বাসার মধ্যে নিয়ে আসতে চাচ্ছিলাম। তো সে অনুযায়ী করে আমি নিজে বুঝলাম না যে আমি এত 15 দিনের মধ্যে এতদিন যাওয়া আসা করছি, কখনো আমার দোকানে অ্যাটাক হয়নি, বা কোনো একটা টিঙ্কা পরিমাণ পর্যন্ত আমার গায়ে আঁচড় পড়েনি। হঠাৎ আজকে যখন আমি আমার কোথাও যাব, সে অনুযায়ী করে ওনারাই বা কিভাবে বুঝতে পারলো? আর আমি বা সেখানে যখন গাড়িটা স্লো করলাম, ওনারা হঠাৎ আসার পর আমার ব্যাগেই বা কি আছে ওনারা কিভাবে বুঝলো, সেটা আমি নিজে বুঝলাম না। কেন ওনারাই বা চিনলো কিভাবে যে আমি একটা স্বর্ণকার? ঠিক আছে, হয়তোবা আমার দোকানে দেখছে, কিন্তু আমার বুকে ক্যারি ক্যারি ব্যাগ কি আছে সে তো জানতো না। আমার সাথে আইফোন ছিল, আমার অন্য একটা ফোন ছিল, পার্সে মানিব্যাগে টাকা ছিল, সেগুলো কিচ্ছু তো হয়নি। ওনারা শুধু মোবাইলটা আমার সরি, আমার বুকে যে ব্যাগটা সেটা টানাটানি করতেছে। তো করার এক ক্ষেত্রে যখন দুই দুই তিন টান দিতে, তখন আমি ব্যাগ আমি বলছি যে ভাই বাঁচাও বাঁচাও, আমার সব পিনিয়ে যাচ্ছে। তখন ওই পাশে গাড়ির জ্যাম, শব্দ বোঝা যাচ্ছে না, রাত্রে অন্ধকার। তো এবার চিল্লাচিল্লি করার পরে ওরা দুই একটা একজনে আমার পিছনে দিয়ে বন্দুক ধরছে, আরেকজন পিছনে 2টা ফাঁকা গুলি করছে উপরে। করার পরে আরেকজন, ওই যেটা ফাঁকা গুলি করছে, আরেকজন ওর সাথে ছিল, একজন ককটেল মারছে। তেমনি যে শব্দ শোনার পর সবাই ছড়াছিটা গেছে ওই জায়গাটার মধ্যে অন্তত। তারপরে যখন আমি আমার ব্যাগটা টান দিয়ে এইখান থেকে গলাতে খুলে ফেলছে, তখন আমি করছি ব্যাগটার হাতটা ধরছি, হাতটা ধরার পরে আমার যে বাইকটা ছিল না, বাইকটা আমি স্ট্যান্ড করে বাইকটা আমার উপরে ধাক্কাতে ফালাই দিছে। ফালাই দেওয়ার অনুযায়ী তখন আমি আবার ব্যাগটা টানতে ধরছি, যে বাইক আমার পড়ছে সমস্যা, ব্যাগটা টানতে ধরছি, ধরার পরে ওই যে যেটা ব্যাগ প্রথমে ব্যাগ টান দিচ্ছিল না, ওর হাতে একটা গান, পিছনে যেটা ছিল আমার ঘাম দেওয়া ছিল, সেই পাওয়ার ঠেকে ধাম করে গুলি করে দিচ্ছিলাম। অনেক কষ্ট করে পর্যন্ত ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর, যখন আমার ওই ঢাকা মেডিকেল স্লিপিং এই বেডটা আছে ঠেলা গাড়ির মতো, সেই বেডে শোয়ানোর পরে যখন শুয়েছে, আমার শোল ছেড়ে দিয়েছে পুরো, আর রক্তে পুরো মেখে গেছে। রক্ত গামছা দিয়ে বাঁধা ছিল সেই জায়গাটায়, দুই দিকটা ছিদ্র হয়েছে। তো আপনার একটা হাঁটুর মাঝে বাঁকা করে গুলি করছে, গুলিটা বাঁকা করার কারণে এবার গুলিটা নিচ দা করছে, উপরে বের হয়েছে। ঠিক আমাদের বাসার, মানে শিশুর বেড়িবাঁধে, আমাদের বাসার মহল্লা ঢোকার গলির একবারে সমান সমান যাওয়ার পরে যখন যে আমার চোর সব নিয়ে গেল। সাথে একটা ছেলে ওই পাশে ছিল, সেই ছেলেটাও সাহস করে আসে, সেই ছেলেটার সামনেও একটা গুলি গুলি করছে। সেই ছেলেটা ভয়ে কাছে চুপ করে বসে, ছেলেটা লাথি দিছে, ছেলেটা ফালাই দিছে। পরে যখন আমি মাথার মধ্যে আমার ছিল, ওই যে হুডি ছিল আর মাস্ক পরা ছিল, তাই হঠাৎ যে আমি যেরকম বা আমার পায়ে যে গুলি করছে কেউ বুঝতে পারেনি। যখন ওরা চলে যায়, ওই ছেলেটাকে ইট মারো ওদেরকে, ইট মারার পরে ওরা তো টাইনে চলে যায় আমার ব্যাগটা নিয়ে। তো সে অনুযায়ী করে যখন আমি পায়ে দিয়ে একবার ধুম করলাম, রক্ত ছুটতেছে, ওরা কইতে তো তোমার তো গুলি করছে তোমার ভাই। পরে মাস্ক করে দেখে সজল তুমি, কই ভাই আমার, আমি করলে যে ভাই আমার সব কিছু নিয়ে গেছে। আমি এই কথা বলার সাথে সাথে আমি, মানে আমার দুম যায় অবস্থা। কেন ওই পাশ থেকে, রাস্তার পাশ থেকে ওই নুরু চায়ের দোকান, সেখানে যখন বসছি, সেইটা রক্তে বেঁকে গেছিল। রক্তে হয়ে যাওয়ার পর ছোট ভাই, ছোট বোন জামাই, ছোট ভাই আর ছোট ছোট ভাই বউ, ওরা মনে হয় কোথাও যাচ্ছিল, হঠাৎ দেখে যায় আমার এই অবস্থায়, ছোট ভাই গেছে মাথা নষ্ট হয়ে।
এই যে চিল্লান দিয়ে ছোট ভাইয়ের বউ চিল্লান দিয়ে এলাকা যা ছিল সবাই ডাক দিয়ে নিয়ে আসে, নিয়ে এসে আমার তাড়াহুড়া করে যখন হস্পিটালে নিয়ে যাওয়ার পথে আমার 70% দুম জাহাজ অবস্থা ছিল, 70%। 30% ছিল আর কি উপরে ভগবান আছে, হয়তো জীবিত ভগবান রাখছে তাই আমার এইখানে আটকায় ছিল আমার দমটা, যে আমি আমি নিঃশ্বাস ছাড়ছি এতটুকু। সে পুরো করবে কি আমাকে? আমার সাথে কখনো কারোর সাথে লাগে না কোনো ঝগড়া, না আছে কোনো কারোর সাথে দ্বন্দ্ব, না করি কোনো দল, না করি কোনো কিছু। আমরা দোকান নিয়ে আমার কখনো কারোর সাথে দ্বন্দ্ব ছিল না, কারণ আমার দোকান তো আমার বাড়িওয়ালার সাথে, আমি তো একজন ভাড়াটের দোকান। এইগুলো তো দ্বন্দ্ব যে করবো, দ্বন্দ্ব কার সাথে আমি জড়াম? যেমন আমি যদি কোনো আমার এমন কোনো হয়েছে যে আমার ব্যবসা পেটে লাথি দিছে, তার সাথে আমি দ্বন্দ্ব হয়ে যায় তোর ওভার হবে আর কি। কেন সেখানে আমার দোকানের মাল ছিল, কেন সব মাল তার ডিসপ্লে করা যায় না, আমরা তো সব মালের ডিসপ্লে করি না। কিছু মাল প্রতিটা দোকান থেকে জিজ্ঞেস করবেন, প্রতি ঝুলাই মালিককে জিজ্ঞেস করবেন যে আপনাকে সব মাল ডিসপ্লে করেন, দেখবেন ওনারা বলবে 100%-এর মধ্যে 20% বা 30% ডিসপ্লে করে, আর 20-30% আমাদের কাছে থাকে। 75 মিনিট যাবে, আর আমার টাকা ছিল সেদিন বন্ধকি টাকা, আর আমার ক্যাশ টাকা মিলে ছিল প্রায় 9 লাখ ওভার। সেখানে আমার কাস্টমার যেমন আমার বন্ধকি আমাদের মানে আমরা বন্ধকিতে জিনিসটা রাখি, কিন্তু আমরা তো সেই বন্ধকি কোনো যাতে আইনা দিই টাকাটা, সে কাস্টমারদেরকে বিলিভ করে দিয়ে যায়, সেই টাকাটা দিয়ে আমরা আবার জিনিসটা উঠাই না দিই। সেই ক্ষেত্রে আমাদের কাস্টমারকে আমি 2 দিন থাকবো না, তো ভাবছো কাস্টমারটা ও বৃহস্পতিবার রাতে দিয়ে গেছে, শুক্রবার দিন থাকবো না, শনিবার দিন আসার পর আমি মালগুলো উঠাই দেবো। আমার তো এটা যদি মানে সকল মানুষেরই যে একটা সারা জীবনের কষ্টের ফল যদি এই 1 মিনিটের মধ্যে বা চোখের নাগালে আমার হারিয়ে যায়, এর চেয়ে তো বড় কষ্ট নেই। আমি যদি চাই যদি কখনো যদি মানে এই জিনিসটা যে আমার কাছে ফিরে আসে, আমি জানি না ফিরে আসবে না আসবে, তারপর যদি আমার কষ্টের ফল হয়, অবশ্যই আমার কাছে আমার ফিরে আসবে। আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে সবার কাছে অকল নিবেদন রইল যেন আমি যে কষ্ট করে একটা ছেলে, একটা আমি আমাদের বয়স কত হয়েছে, সে ছোট থেকে 15টা বছর একটা ব্যবসা গুছিয়ে আনার পরে সে 15 বছর সম্পদ যদি একদিনে চলে যায়, এর চেয়ে বড় কোনো কষ্ট হয় না। হয়তো যদি আমার গুলি করছে, তার চেয়ে বড় কষ্ট হয়েছে আমার সেই সম্পদগুলো হারানোটা। কারণ নিজে একটা ভবিষ্যৎ, নিজে আমার একটা সন্তান আছে, আমার বাপ মা আছে, আমার ওয়াইফ আছে, আমার সবাই ফ্যামিলিকে নিয়ে এইগুলোর উপর ডিপেন্ডেন্ট করে বেচা কিনা করে কিন্তু আমার সবকিছু ডিপেন্ডেন্ট চালাতে হয়। তো এই মধ্যে যদি আমার সবকিছু চলে যায়, তখন কি করে খাবো আমি? আমরা বাংলাদেশে বাস করি, আমরা হিন্দু মানুষ, আমরা গরিব মানুষ, আমরা দিন এনে দিন খাই। আমার এত বছরের ছেলেটা কাজ করছে, মানুষের টাকা পয়সা দিচ্ছে, মানুষের জিনিসপত্র, এই যে হঠাৎ করে এরকম করে আমগো হিন্দু জাতির উপরে এত বড় একটা এই দুর্ঘটনা হয়ে গেল, আর আমার পোলার গুলি করে মাইরা ফেলায় নিয়ে গেল রাস্তার সামনে থেকে। এইটা আমরা কি করুম? আমরা এই টাকা পয়সা এই জিনিসপত্র মানুষের কিভাবে বুঝতাম, কই থেকে দেবো? আমার ছেলেটা আজকে গুলি খায়া ওটিতে পড়ে রয়েছে, এই 2 লাখ টাকা 3 লাখ টাকা আমরা কই থেকে জোটাই দেবো? আমরা দিন আনি দিন খাই, আমরা তো আহামরি ওরকম কারণে আর কারো মাথায় বাড়িও দিই না, কারণটা নুইটা পুইটাও খাই না। আমরা মানুষের কাজ করি, আমার পোলা ছেলে খায়, এত বড় কষ্ট হয়ে গেল। আমি চাই এই ইয়ের কাছে, এই দেশের কাছে, ইয়ের কাছে আমার পোলা যে সম্পত্তি হারাইছে, এই সম্পত্তি যেন আমি ফিরে চাই, আর যারাই কাম করছে ও যেন শাস্তি পায়, ওরা ওরা যেন শাস্তি পায়। আমার এত একটা নাতি আছে, এই ছেলেটা যে করেছে বিছনায় পড়ে রয়েছে, আমি বুঝি আমি মা, আজকে কেমন লাগতেছে ভিতর মুখে সেটা জানি। আমার ছেলের অসুস্থ হয়ে বিছনায় পড়ে রয়েছে, ভালো ছেলে, কত রক্ত গেছে। আর এরকম করে যদি আমরা কিভাবে ব্যবসা করে খামু, কিভাবে চলুম, কোথায় গিয়ে থাকবো, কোথায় কেমনে কি করুম? ওকে জ্বালায়। ওরা যদি এরকম করে দেশের মধ্যে যদি দেশে কিছু যদি না করে, কিভাবে আমরা হিন্দু মানুষ চলে থাকুম, খামো নমু, কিভাবে আমরা ব্যবসা বাণিজ্য করে খাইবো থাকবো? আমরা চাই এরকম যেন আর কোনো না হয়, এরকম মানুষের লগে মানুষের দুর্ব্যবহার আচার এরকম গুলি কইরা মানুষের চাকু ঠেকায়া মাইরা পিটা কেউ জানি কোনো সন্তানের মার ইয়ের বুক খালি না করে, আর কারো এরকম করে লুটপাট করে জানি কেউ না নেয়। আপনারা সবাই এটা দেখবেন। আর আমার যে সম্পত্তি গেছে, বহু টাকার সম্পত্তি গেছে, আমরা তো এই চিন্তাই করি কোত্থেকে খামু, দোকান ডাইল ভাত কোত্থেকে কী করুম, সন্তান মানুষ করুন কেমনে, আর এই দোকান কেমনে চালাইবো, মানুষের কেমনে বুঝ দিব, এটাই তো বুঝাইতে পারি না। ছেলেটা বিছনায় পড়ে রয়েছে।